তো আজকে হচ্ছে 28শে আগস্ট 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 20তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 20তম ক্লাস। আমরা প্রথমে আজকে শুরু করতে যাচ্ছি সম্পত্তি হস্তান্তর বিষয়ে, ডিসপোজাল অফ প্রপার্টি। এটা আলোচনা করা হয়েছে 516 ক থেকে 525 ধারা পর্যন্ত। তো আন্ডারলাইন করেন 516 ক থেকে 525। দেখেন, ফৌজদারি কার্যবিধির 516 ক থেকে 525 ধারা পর্যন্ত সম্পত্তি হস্তান্তর বিষয়ে আদালতের ক্ষমতা আলোচনা করা হয়েছে। 516 ক ধারায় আদালত সম্পত্তি, আন্ডারলাইন করেন, 516 ক ধারায় আদালত সম্পত্তি হেফাজতে রাখার আদেশ দিতে পারে যদি যে সম্পত্তি বিষয়ে আন্ডারলাইন করবেন কোনো অপরাধ সংঘটিত হয়েছে বলে মনে হয়, যে সম্পত্তি কোনো অপরাধ করার জন্য ব্যবহার করা হয়েছে এবং উক্ত সম্পত্তি, এটা গোল দিবেন, অনুসন্ধান বা বিচারের সময় ফৌজদারি আদালতে হাজির করা হলে যদি সম্পত্তিটি প্রাকৃতিক স্বাভাবিক কারণে ক্ষয়শীল হয়, তাহলে আদালত উক্ত সম্পত্তি বিক্রয় করার, আন্ডারলাইন করবেন, বা অন্য কোনো উপায়ে হস্তান্তর করার আদেশ দিতে পারে। 516 ক ধারার আদেশ আপিলযোগ্য না, কিন্তু এর বিরুদ্ধে রিভিশন করা যায়। কিছুই বুঝেন নাই? শুনেন, বিষয়টা হচ্ছে যখন কোনো সম্পত্তি নিয়ে কোনো অপরাধ করা হয়, ধরেন একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যে গাড়ি নয় ইমাদ পরিবহন, ইমাদ পরিবহনের ভিতরে একদল ডাকাত একজনকে হত্যা করছে। তাই এখন ওই পরিবহন তো ড্রাইভার ছিল, ওই গাড়িটারে জব্দ করে রাখছে। ড্রাইভার মনে করেন ওই ডাকাত দলের সাথে সংশ্লিষ্ট ছিল। তো এখন ইমাদ পরিবহনের মালিক তো সংশ্লিষ্ট না, কিন্তু তার গাড়িটা কি করে রাখছে, আটকায় রাখছে। তাহলে এই জায়গায় তো অ্যাকচুয়ালি মালিকের কোনো দায় আছে? তাই নাই, কিন্তু মামলা চলমান থাকা অবস্থায় গাড়ি কি করে রাখছে, জব্দ করে রাখছে। তাহলে এখন গাড়ির যে মালিক, ওই যেহেতু গাড়িটা অপরাধ সংগঠনের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছিল, আমাদের কোর্টে প্র্যাকটিসে কি হয়, জিম্মায় নেওয়ার দরখাস্ত দেয়, যে আমি অমুক ইমাদ পরিবহনের মালিক অমুক, আমার গাড়ির চেসিস নাম্বার এই জায়গা তো মামলায় সম্পৃক্ততা আছে ড্রাইভারের, কিন্তু আমি তো মালিক, আমার গাড়ি যদি দীর্ঘদিন যাবত পড়ে থাকে, গাড়ির তো যন্ত্রপাতি সব কি হয়ে যাবে, বিকল হয়ে যাবে। তাই আমি আমার গাড়ি জিম্মায় চাই, হেফাজতে চাই। তো এই যে হেফাজতে নেওয়ার দরখাস্তটা আপনি করবেন, কোর্টে কিন্তু জিম্মায় নেওয়ার দরখাস্ত কোনো ধারা দেয় না। বুঝতে পারছেন? কোর্টে দেখবেন যে জিম্মায় নেওয়ার দরখাস্ত করছে, কোনো ধারা নাই। তো এখন আমাদের এই জায়গায় যদি আপনি শুনেন অনুসন্ধান বা বিচার চলমান আছে, এমন সময় যদি আপনি জিম্মায় নেওয়ার দরখাস্ত করেন, তাহলে দরখাস্তটা করতে হবে 516 ক। 516 অর্থাৎ বিচার চলতেছে বা অনুসন্ধান চলতেছে, এই মুহূর্তে আপনি কোনো ওই আপনার গাড়ি হইতে পারে, মোটরসাইকেল হইতে পারে, টেলিভিশন হইতে পারে, মোবাইল হইতে পারে, যা আদালতের জিম্মায় আছে, সেটা আপনি আপনার জিম্মায় নিতে চান, তাহলে যদি মামলা বা অনুসন্ধান চলমান থাকে, তাহলে আপনাকে দরখাস্ত করতে হবে কত ধারায়, 516 ক। বুঝতে পারছেন? আ জি। হুম। জি। যে সম্পত্তি বিষয়ে কোনো অপরাধ সংঘটিত হয়েছে, ধরেন অপরাধ সংঘটিত হয়েছে আপনার মোবাইল নিয়ে, আইফোন নিয়ে, আইফোন ছিনতাই করতে যাইয়া ধরা খাইছে ডাকাত। এখন আইফোন কার আইফোন, পুলিশ ডাকাতকে উদ্ধার করছে, কিন্তু কার আইফোন জানে না। তাহলে ওইটা কার হেফাজতে রাখবে? আদালতের হেফাজতে। বুঝতে পারছেন? আর কোন সম্পত্তি অপরাধ করার জন্য ব্যবহার করা হয়েছে, ওই যে গাড়ির কথা বললাম, যে কাউরে কিডন্যাপ করবে, হত্যা করবে, তখন ব্যবহার করছে কি, গাড়ি। পরবর্তীতে গাড়ি সহ ডাকাত দল ধরা পড়ছে, তাহলে ডাকাত দল তো কারাগারে পাঠাইলো, গাড়ি তো আদালত নিয়ে নিল। তো যদি কেউ গাড়ি দাবি করে, বা যদি কেউ মোবাইল দাবি করে, বা যদি কেউ অন্য কোনো অস্থাবর সম্পত্তি দাবি করে, তাহলে যদি মামলা বা অনুসন্ধান চলমান, বিচার বা অনুসন্ধান চলমান থাকে, তাহলে আপনাকে আবেদনটা করতে হবে 516 ক। বুঝেন কিনা? এই যে আমি পড়ি, দেখেন, এই যে এখানে বলা হয়েছে যে সম্পত্তি বিষয়ে কোনো অপরাধ সংঘটিত হয়েছে বলে মনে হয়, যে সম্পত্তি কোনো অপরাধ করার জন্য ব্যবহার করা হয়েছে, এবং উক্ত সম্পত্তি, এই যে দেখেন, অনুসন্ধান বা বিচারের সময়, এটা বলতেন, বলছিলাম কখন বলেন, অনুসন্ধান বা বিচারের সময় ফৌজদারি আদালতে হাজির করা হলে যদি সম্পত্তিটি প্রাকৃতিক কারণে ক্ষয়শীল হয়, যদি কোনো সম্পত্তি প্রাকৃতিক কারণে ক্ষয়শীল, ধরেন এক ট্রাক তরমুজ মানে ধরা খাইছে, এখন কার তরমুজ জানে না আদালত, তাহলে ওইটা ওই মুহূর্তে তরমুজ তো দীর্ঘদিন রেখে দিলে কি হবে, পচে যাবে। তাহলে ওইটা যদি পচনশীল হয়, তাহলে বিক্রয় করার নির্দেশ দিতে পারে, বা অন্য কোনো উপায় যদি কেউ এসে দাবি করে, তারে হস্তান্তর করার কি নির্দেশ দিতে পারে। 516 ক ধারার, এখন 516 ক ধারায় আপনারে আপনার গাড়ি ফেরত দিক বা না দিক, এটা আপিলযোগ্য না, কিন্তু এর বিরুদ্ধে কি করা যায়, রিভিশন করা
যায়। তাহলে এখন আমরা নিচে আসতেছি 517 দ্বারা, তাহলে 516-র সাথে 17-র 516-র কর সাথে 17-র পার্থক্য কি? 516 ক জিম্মায় নেওয়ার দরখাস্ত এটা কখন করে? অনুসন্ধান বা বিচার যখন কি চলমান আছে। আর এটা হলো আপিল অযোগ্য আদেশ, মানে 516 কতে যে আদেশই দেখ না কেন এটার ভিতরে প্রতিকার হচ্ছে কি রিভিশন। আর 517 অনুসন্ধান বা বিচার যদি আপনার কি হয়ে যায়, শেষ হয়ে যায়, তখন ধরেন বিচার শেষ হয়ে গেছে, আসামি সাজা দিয়ে দিছে, কিন্তু গাড়ি এখন আদালতের কাছে আছে, তখন আমি নেওয়ার যে আবেদনটা করব, এই আবেদনটা হলো কত ধারায়? 517 ধারায়। 517 ধারায়। জেনে রাখা ভালোতে আসি, দেখেন 517 ধারা অনুযায়ী যখন কোনো ফৌজদারি আদালতে কোনো অপরাধের আন্ডারলাইন করেন, এই যে এটা বলতেন অনুসন্ধান বা বিচার সমাপ্ত হয়, পাইছেন? 516 কতে কি ছিল? অনুসন্ধান বা বিচার চলমান সময়। আর এটা কি অনুসন্ধান বা বিচার কি হয়ে গেছে? সমাপ্ত হয়ে গেছে। উক্ত অপরাধে যে সম্পত্তি বা দলিল বিষয় অপরাধ সংঘটিত হয়েছে, আদালত মনে করলে মনে করে আদালত উক্ত সম্পত্তি, এই যে দেখেন সম্পত্তি বা দলিল ধ্বংস, বাজেয়াপ্ত বা অর্পণের মাধ্যমে হস্তান্তরের নির্দেশ দিতে পারে। এখন আপনার কাছে আবার মনে হইতে পারে যে স্যার ধ্বংস করবে কেন? ধ্বংস করবে জাল দলিল যদি হয়, তাহলে মামলা বিচার শেষে জাল দলিল কি করবে? ধ্বংস করবে। যদি অন্য কোনো জিনিসপত্র হয় যে মালিককে টোটালি জানাই যাচ্ছে না, মালিককে টোটালি কে জানা যায়, তাহলে আদালত তো এটা বাজেয়াপ্ত করবে, বাজেয়াপ্ত করে পরে হইলো ওই যে নিলামে উঠাইয়া বিক্রি করে, কোর্টে অকশন আয়োজন করে না, যে ক্ষেত্রে কোনো মালিকই পায় না, তখন সেটা কোর্টে কি করে? নিলাম আয়োজন করে বিক্রি করে। আর যদি অর্পণের মাধ্যমে হস্তান্তরের নির্দেশ দিতে পারে, কেউ এসে যদি প্রমাণ করে যে এই সম্পত্তিটা তার, তাহলে অর্পণের মাধ্যমে হস্তান্তরের নির্দেশ দিতে পারে। তাহলে এখানে আপনি একটা জিনিস লেখেন, 517 সমান সমান আপিল, আর 516 ক সমান সমান রিভিশন। বিথিকার বই লিখতে লিখতে এক জিনিস বুঝলি 5-6 বারও পাওয়া যাবে, তারপরে যতবার বলি ততবার লেখে। এবার তো আপনার নাম নেওয়া হয় নাই, গতবার কিন্তু লোকজন আমার অনলাইনে খুঁজতো সে বিথিকার কি অবস্থা, দেখেন। আচ্ছা আচ্ছা, এখন তাহলে আবারও বলে দিই, যদি কখনো আমাদের পরীক্ষার সময় যদি এইভাবে আসে যে মামলা চলাকালীন সময়ে কোনো সম্পত্তি জিম্মায় বা হেফাজতে নেওয়ার দরখাস্ত করতে হবে কত দাঁড়ায়? 516 ক। আর যদি নিষ্পত্তি হয়ে যায় তাহলে কত? যে বিষয়ে, যে সম্পত্তির বিষয়ে কোনো অপরাধ সংঘটিত হয়েছে, যে সম্পত্তি বিষয়ে কোনো অপরাধ সংঘটিত হয়েছে এটা বুঝাচ্ছেন? হ্যাঁ। ধরেন আপনি গোপালগঞ্জ থেকে কোটালীপাড়া যাচ্ছেন, এখন একদল ডাকাত বাসে উঠছে, বাসে উঠে আপনার যে গলায় যে সোনা, কানে গলায় যে সোনা গয়না ছিল তারা নিয়ে নিছে। নেওয়ার পরে ওই ডাকাত দল আপনাকে কোটালীপাড়ার 19 যায় ধরা খাইছে, ধরেন 19 আর কি, কেউ 19 বললে চিনে না, কয় 19 বললে চেনে। যাই হোক, এখন ডাকাতের কাছ থেকে তো ওই ওই সোনা গহনা পুলিশ কি করছে? নিয়ে গেছে। এখন আপনি যদি দাবি করেন কোর্টে এসে যে ওই সোনা গহনা আমার, তাহলে আপনার আগে তাহলে এটা ওই ওই সোনা গহনা নিয়েই তো অপরাধটা সংঘটিত হয়েছে, তাহলে আপনি যাই দাবি করলেই তো আদালত আপনারে দিবেন। আপনার প্রমাণ করতে হবে যে এই ওনার, এই যে দেখেন আমার গলায় আগে, এই যে দেখেন আমার আগের ফটো আছে আমার হাজবেন্ডের সাথে, এই যে একই ডিজাইন, বা অমুক জুয়েলার্স কিনছিলাম, এই যে আমার ক্যাশ মেমো। তো বিস্তারিত যদি বিবরণ না দেন তাহলে আপনার আদালত কেন এটা দিতে যাবে? বুঝতে পারছেন? কোটালীপাড়া একদিন গেছি, যাওয়ার পরে এখন ওই খুঁজতেছি একজনের বাসা, তার বাসা হলো উনশিয়া। এখন উনশিয়া উনশিয়া বলতেছে, কেউ চেনে না। এখন হঠাৎ 4-5 জনের মাথায় একজন এসে বলতেছে 19 আরে 19 চেনছে, কিন্তু উনশিয়া বললে চেনে না। দেখেন। আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন, আচ্ছা আমরা ধারা 523, এটা গুরুত্বপূর্ণ, দেখেন 523 ধারা চোরাই মাল বা 51 ধারার অধীন সম্পত্তি জব্দ করার পর পুলিশ যে পদ্ধতি অনুসরণ
করবে। যখন কোনো চোরাই মাল অথবা 51 ধারায় যদি কোনো সম্পত্তি জব্দ করা হয়, তাহলে পুলিশ কি করবে দেখেন। 51 ধারা অনুসারে পুলিশ কর্তৃক জব্দকৃত সম্পত্তি বা চোরাই মাল বলে সন্দেহযুক্ত সম্পত্তি বা কোনো সম্পত্তি এমন অবস্থায় পাওয়া গেছে যা কোনো অপরাধ সংগঠনের সন্দেহ সৃষ্টি করে, সেই সম্পত্তির বিষয়ে পুলিশ বিষয়টি আন্ডারলাইন করবেন, ম্যাজিস্ট্রেটকে অবগত করবে। অর্থাৎ উনি যদি কোনো চোরাই মাল পায়, উনি যদি কোনো সম্পত্তি জব্দ করে, পুলিশ নিজের কাছে রাখলে হবে না, অবগত করতে হবে কারে? অবশ্যই ম্যাজিস্ট্রেটকে। এমন সম্পত্তির দাবিদার যদি পরিচিত হয়, যদি কেউ এসে দাবি করে, তাহলে ম্যাজিস্ট্রেট উক্ত সম্পত্তি তাকে অর্পণের নির্দেশ দিবে। যদি ওই যে চুরি হয়েছে সে যদি এসে বলে ওর ওনার এই মোবাইল হচ্ছে আমার, তাহলে ম্যাজিস্ট্রেট তার ওই সম্পত্তি কি অর্পণের নির্দেশ দিবে। যদি দাবিদার ব্যক্তি অজানা হয়, ম্যাজিস্ট্রেট এমন সম্পত্তি আন্ডারলাইন করবেন, আটক রাখবে এবং ক্রোকের আদেশ দিবে। ধরেন এই সম্পত্তিটা কার, কেউ এসে দাবি করে নাই, তাহলে ম্যাজিস্ট্রেট আটক রাখবে এবং কিসের নির্দেশ দিবে? ক্রোকের। যে ব্যক্তি এমন সম্পত্তির দাবিদার, তাকে উক্ত সম্পত্তি ক্রোকের আদেশের তারিখ হতে 1 মাসের মধ্যে হাজির হয়ে তার দাবি প্রতিষ্ঠার জন্য আদেশ দিবে। ধরেন কোনো কেউ এসে আবেদন করে নাই, তাহলে উনি তো সম্পত্তি ক্রোক করলো এবং সেই সাথে সাথে আদেশ দিবে। যদি কেউ দাবি করতে চায়, তাহলে তার দাবি প্রতিষ্ঠা করতে হবে ক্রোকের কয় দিনের মধ্যে? ক্রোকের 1 মাসের মধ্যে। যদি কোনো দাবিদার এমন মেয়াদের মধ্যে এমন সম্পত্তিতে কোনো দাবি প্রতিষ্ঠা না করে, অর্থাৎ 1 মাসের মধ্যে কোনো দাবি কি প্রতিষ্ঠা করে নাই, এবং যে ব্যক্তির দখলে এমন সম্পত্তি পাওয়া গেছে, ধরেন যার দখলে পাওয়া গেছিল সেও প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে এটা তার সম্পত্তি, সে যে এটা বৈধভাবে অর্জন করেছে, তাহলে এমন সম্পত্তি সরকারের হেফাজতে চলে যাবে। একটু কাহিনী বুঝেন। ধরেন পুলিশ একটা চোরাই মাল হিসেবে একটা মোটরসাইকেল জব্দ করছে, তাহলে পুলিশ এই বিষয়ে জানাবে ম্যাজিস্ট্রেটকে যে একটা মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তো ম্যাজিস্ট্রেটের কাছে এসে যদি কেউ ওই যে 516 ক বা 516 কতে যদি কেউ আবেদন করে যে এই সম্পত্তির মালিক হলো সে, তাহলে ম্যাজিস্ট্রেট তারে সেটা কি দিয়ে দিবে। যদি মনে হয়েছে যে কেউ আবেদন করে নাই, তাহলে ম্যাজিস্ট্রেট ওই সম্পত্তিটা কি করবে? ক্রোক করবে এবং আদেশ দিবে ক্রোকের কয় মাসের মধ্যে এসে দাবি প্রতিষ্ঠা করতে হবে? 1 মাস। ধরেন ধরেন 1 মাসের মধ্যে এসে কেউ দাবি প্রতিষ্ঠা করে নাই, তাহলে এটা কার হেফাজতে চলে যাবে? সরকারের হেফাজতে চলে যাবে। না, বিচারিক। আচ্ছা, আমরা জেনে রাখা ভালোতে আসি। দেখেন, জেনে রাখা ভালো, ক্রোকের আদেশ হতে 1 মাসের মধ্যে হাজির হয়ে দাবিদার এমন সম্পত্তিতে দাবি প্রতিষ্ঠা করতে পারবে, এবং এই 1 মাসের মধ্যে দাবি প্রতিষ্ঠা না করলে, আমরা উপরেই পড়ে আসলাম যে দাবি প্রতিষ্ঠা করবে কয় দিনের মধ্যে? 1 মাসের মধ্যে। ধরেন 1 মাসের মধ্যে দাবি প্রতিষ্ঠা করে নাই, এবং যদি কোনো দাবিদার 6 মাসের মধ্যে হাজির না হয়, মানে 1 মাসের মধ্যে দাবি প্রতিষ্ঠা করে নাই আর 6 মাসের মধ্যেও কি কেউ আসে নাই, তখনই সম্পত্তিটি সরকারের হেফাজতে চলে যাবে। তাহলে এখানে একটা জিনিস কনফিউজিং, সেটা হলো যে ওনার 1 মাসের মধ্যে এসে দাবি প্রতিষ্ঠা করতে হবে, আর যদি 1 মাসের মধ্যে দাবি প্রতিষ্ঠা করে নাই, আবার 6 মাসের মধ্যে কেউ হাজিরও হয় নাই, তাহলে এই সম্পত্তি চলে যাবে কার কাছে? তার মানে এটা বোঝা গেল যে সরকারের হেফাজতে যাবে কয় মাস পরে? 6 মাস পরে। আর দাবি প্রতিষ্ঠা করতে হবে কয় দিনের মধ্যে? ক্রোকের 1 মাসের মধ্যে। এখন ঝামেলা যেটা বাঁধবে না সেটা হলো, এখানে প্রশ্ন আসে, বিগত বছরের প্রশ্ন। দেখেন, কোন জব্দকৃত সম্পত্তির দাবিদার ড্যাশের মধ্যে এসে দাবি না করলে সেটি সরকারের হেফাজতে চলে যাবে। এটা অ্যাকচুয়ালি বলতেছে যে আমরা ওই জায়গায় শিখে আসছি যে দাবি করতে হবে ক্রোকের কয় দিনের মধ্যে? 1 মাস। আর যদি 6 মাসের মধ্যে না করে, তাহলে কি সরকারের হেফাজতে চলে যাবে। তো যেহেতু এই জায়গা সরকারের হেফাজতের কথা আসছে, তো এই জায়গা আমরা ওই কোনটা কাউন্ট করবো বলেন? 6 মাসই, 6 মাস। আমি একটা পুরাতন প্রশ্ন জিজ্ঞাসা করি, দেখি আপনাদের কারো মনে আছে কিনা। হাফিজ বলেন যে হুলিয়া জারি করে কত দাঁড়ায়? 87। ক্রোক করে কত দাঁড়ায়? 88। ক্রোককৃত সম্পত্তি সরকারের হেফাজতে কখন যায়?
যার সম্পত্তি পূরণ করলো মানে সে সেটা কিন্তু দ্যাটস অনলি একজন ব্যক্তির সম্পত্তি পূরণ করছে। তৃতীয়। সে ছিল আদালতে আবেদন করবে স্যার 2 মাসের মধ্যে। মাসুদ আপনি উল্টে গেছেন। 6 মাসের মধ্যে। এই আলামিন সাহেব বলেন, প্রকৃত সম্পত্তি ওই যে 88 ধারায় সেকশন 88 সরকার হেফাজতে কখন যায় মনে আছে কারো? হ্যাঁ, যদি তার সম্পত্তি পূরণ করছে সেটা তো হচ্ছে আপনার 2 বছরের মধ্যে। মূল মালিক 2 2 বছর। বাট আমার প্রশ্ন ছিল সরকার হেফাজতে কখন যায়? না হয় না, মিথ্যা মনে আছে আপনার? রুবেল সাহেব স্যার আমি একটা ঠিকই প্রশ্নটা দিচ্ছি। স্যার এই মামলা এই সমীরন বলেন, সরকারের হেফাজতে কবে যায়? আরিফ সাহেব বলেন, দেখি পেশায়েন না বেশি, পেশা বলে স্যার পারলে বলবেন নাহলে এই ভুলাবেন না। মামলাটা তো যদি মোটরসাইকেলটা যদি যাত্রা চুরি হয়েছে তার না তৃতীয় ব্যক্তি হয় 6 মাস। আর যদি মূল মালিক না সরি এই মামলাটায় এরপরে আচ্ছা শুনেন, এই শুনেন আমি বলে দিই, শুনেন মনে পড়বে, শুনেন যে হুলিয়ায় নির্ধারিত সময়ের মধ্যে সে যদি হাজির না হয় আর সম্পত্তি ক্রোক করলে ক্রোককৃত সম্পত্তি সরকারের হেফাজতে চলে যায়, বাট সরকার বিক্রি করতে পারবে না কয় মাসের আগে? 6 মাসের আগে। তার মানে হুলিয়ায় যে সময় আছে ওই সময়ের মধ্যে যদি হাজির না হয় সম্পত্তি ক্রোক করার সাথে সাথে কার হেফাজতে? সরকারের। বাট সরকার বিক্রি করতে পারবে না কয় দিনের আগে? 6 মাসের আগে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন 6 মাস পরে যদি বিক্রি করে, এখন আবার প্রশ্ন এসে যায় যদি 89 ধারায় আছে যে 2 বছরের মধ্যে সে হাজির হয়ে পুনরুদ্ধারের আবেদন করতে পারে, যে 2 বছরের মধ্যে হাজির হয়ে পুনরুদ্ধারের আবেদন করলো, বাট সরকার যদি সেটা বিক্রি করে ফেলে তাহলে কি হবে? তাহলে ওই যে টাকা বিক্রি করছে সেই টাকা দিয়ে দিবে। ঠিক আছে? তাহলে এখানে দেখেন, তাহলে এখানে আমরা যদি যে সম্পত্তি জব্দ করা হলো এটা যে যদি কেউ এসে আবেদন করে তাকে দিয়ে দিবে, আর না হলে কেউ আবেদন না করলে ক্রোক করবে। ক্রোকের কয়দিনের মধ্যে এসে দাবি প্রতিষ্ঠা করতে বলবে? 1 মাস। কিন্তু 6 মাসের মধ্যে কেউ হাজির না হলে কি করবে? সরকার হেফাজতে চলে যাবে। আমরা 2 নম্বর প্রশ্নে চলে আসি। দেখেন এখানে সেলফ প্র্যাকটিসের 2, এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। জামিননামা বাজেয়াপ্তির ক্ষেত্রে মুসলিকাবদ্ধ ব্যক্তি কর্তৃক জরিমানার টাকা পরিশোধ করা না হলে তাকে কত সময় পর্যন্ত দেওয়ানি কারাগারে আটক থাকা যাবে? 514 দ্বারা। কতদিন বিস্তারিত করছি না? জি। 3 নম্বর প্রশ্নটা দেখেন যে ফৌজদারি কার্যবিধির কোন ধারা মতে সম্পত্তি বা দলিল বাজেয়াপ্ত করা হয়? এই জায়গায় দেখেন আমরা জানি 516 500 এটা করে 500 কত দাঁড়ায়? 17 দাঁড়ায়। 517 দাঁড়ায়। তো আমরা সেলফ প্র্যাকটিসে যদি চলে আসি, 2 নম্বর প্রশ্নটা দেখেন যে যে সম্পত্তি বিষয়ে কোনো অপরাধ সংঘটিত হয়েছে বা যে সম্পত্তি কোনো অপরাধ করার জন্য ব্যবহার করা হয়েছে এবং উক্ত সম্পত্তি অনুসন্ধান বা বিচারের সময়, এটা বলতেন, অনুসন্ধান বা বিচারের সময় ফৌজদারি আদালতে হাজির করা হলে আদালত এমন সম্পত্তি ফৌজদারি কার্যবিধি ড্যাশ দ্বারাই হেফাজতে রাখার আদেশ দিতে পারে। অনুসন্ধান বা বিচারের সময় যদি বলে তাহলে কত দ্বারা? 516 দ্বারা। 516 ক, 516 ক। আচ্ছা, এ জায়গা যদিও বলছে 516, দেখেন 3 নম্বর দেখেন ওটা 516 ক করে দেন। ফৌজদারি কার্যবিধির 517 ধারার অধীন যে সম্পত্তি কোনো অপরাধ সংগঠনে ব্যবহার করা হয়েছে তা হস্তান্তরের আদেশ দিলে উক্ত আদেশ স্থগিতের আদেশ দিতে পারে কে? আমরা জানি 516 ক সমান সমান ছিল রিভিশন, আর 517 সমান সমান ছিল কি? আপিল। তাহলে 517 আদেশ স্থগিত করতে পারে কে? আপিল আদালত। রিভিশন না, কে? আপিল আদালত। তো তারপরে একটা জিনিস দেখেন, এখানে একটা প্রশ্ন আছে যে ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুযায়ী চিকিৎসক সাক্ষীকে তলব করার জন্য আদালত সমন দিতে পারে? বিবিআই 509 ধারা। বিবিআই চিকিৎসক সাক্ষী। আচ্ছা, এটা চিকিৎসক সাক্ষীরে তলব করে কত ধারায়? 509 ধারায়। ধরেন চিকিৎসক সাক্ষীকে যে পোস্টমর্টেম করে সিভিল সার্জন, সে চিকিৎসক সাক্ষী। আবার অনেক মামলায় মেডিকেল সার্টিফিকেট দেয়, সেই চিকিৎসককে
তলব করবে বা সম্মান দেবে কত দ্বারাই? 509 দ্বারাই। ধন্যবাদ। হুম 5 নাম্বার দেখেন, যে সিভিল সার্জন বা চিকিৎসক ময়না তদন্তের প্রতিবেদন প্রদান করে নিম্নলিখিত কোন ক্ষেত্রে তার অনুপস্থিতিতেও উক্ত প্রতিবেদন সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায়? যদি তিনি মারা যায়, সাক্ষ্য দিতে অক্ষম হয়ে যায়, বাংলাদেশের বাইরে অবস্থান করে, তাকে আনার সময়ও ব্যয়বহুল। উপরের কি সবগুলো? এটাও বিবিআই, এটাও কি বিবিআই। এরপরে আমরা চলে আসি 6 নাম্বার প্রশ্নটা দেখেন, ফৌজদারি কার্যবিধির কত ধারায় আন্ডারলাইন করেন পূর্ববর্তী দণ্ড বা খালাস প্রমাণের পদ্ধতি আলোচনা করা হয়েছে? দেখেন 511 ধারায় বিবিআই। এটা আসলে কি? এটা হচ্ছে যে আমরা বলি যে ডক্ট্রিন অফ ডাবল জিওপার্টি, যে একবার যদি কেউ খালাস পায় বা দণ্ড হয়ে যায়, একই বিষয় নিয়ে তার বিরুদ্ধে দ্বিতীয়বার মামলা হলে সেই মামলা কি হবে? খারিজ হবে। এখন আপনি একটা মামলায় খালাস পাইছেন, সেম অপরাধ নিয়ে আপনার বিরুদ্ধে দ্বিতীয়বার মামলা করছে, এখন আপনি যাই মুখে মুখে বললে তো হবে না যে আমার এই মামলায় একবার খালাস দিছে। আপনার ওই রায়ের সার্টিফাইড কপি আদালতে কি দেখাইতে হবে যে ওনার এই যে দেখেন এই অপরাধে আমার একবার খালাস হয়েছে। এই যে প্রমাণের যে পদ্ধতি, এটা বলছে কত ধারায়? 511 ধারায়। তার মানে 403 ধারার সাথে সম্পর্ক আছে কার? 511 ধারা। এই যে দেখেন ব্যাখ্যাটা পড়ি। ফৌজদারি কার্যবিধির 511 ধারা অনুসারে পূর্ববর্তী দণ্ড বা খালাস প্রমাণ করা যাবে যে কর্মকর্তার অধীন হেফাজতে পূর্ববর্তী খালাস বা দণ্ডের রেকর্ড ছিল, সেই কর্মকর্তা পূর্ববর্তী দণ্ড বা খালাসের আন্ডারলাইন করবেন। সত্যায়িত সারাংশ দিলে তা উক্ত দণ্ড বা খালাসের প্রকৃত কপি বলে কি হবে? গণ্য হবে। দণ্ডের ক্ষেত্রে যে কারাগারে দণ্ড কার্যকর করা হয়েছিল সেই জেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বারা স্বাক্ষরিত সার্টিফিকেট দ্বারা আন্ডারলাইন করেন। যদি দণ্ড হয় তাহলে সেই জেলের ডেফিনেটলি একজন কে থাকে? ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকে। তার সার্টিফাইড, তার স্বাক্ষরিত সার্টিফিকেট দ্বারা বা যে সোপর্দের ওয়ারেন্ট অনুসারে শাস্তি প্রদান করা হয়েছিল তা পেশ করার মাধ্যমে। মূলত এতটুকু দেখানো যে আপনি অমুক জায়গায় এত বছর কারাদণ্ড ভোগ করছিলেন, এই যে আমার সেই প্রমাণ, বা অমুক আদালত আমার এই মামলায় খালাস দিছিল, এই যে সেই প্রমাণ। এই পেজের সবগুলা প্রশ্ন বিবিআই। 7 নম্বরটা দেখেন, কোন ব্যক্তির সাক্ষ্য গ্রহণ বা জবানবন্দি গ্রহণ এক্সামিনেশন করার জন্য ফৌজদারি কার্যবিধির কত ধারায় গোল দিবেন কমিশন নিয়োগ করা হয়? 503। কমিশন নিয়োগ করা হয় কত ধারায়? 503 ধারায়। যারা কমিশন বুঝেন না তাদের উদ্দেশ্যে সংক্ষেপে বলি, যখন আদালত স্বয়ং নিজে কোনো কাজ করতে পারতেছে না, তখন ওই কাজটা যদি আদালত কোনো ব্যক্তিকে দিয়ে করায় তাকে বলে কমিশন। ধরেন একজন সাক্ষী খুবই অসুস্থ, সে আদালতে এসে সাক্ষ্য প্রদান করতে পারতেছে না, তখন আদালত একজন ধরেন অ্যাডভোকেটকে দায়িত্ব দিয়ে পাঠালো যে আপনি অমুক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আসেন। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আপনাদের অনেকের মনে আবার প্রশ্ন আসে, ভবিষ্যতে আসবে, সেটাও একটু ভেঙে দিই, যে ওই জায়গা তো তার সাক্ষ্য তো গ্রহণ করলো, তার জেরা হবে কেমনে? আমরা তো জানি যে সবসময় সাক্ষ্য গ্রহণ করলে সাক্ষ্য গ্রহণের সাথে সাথে কি হয়? জেরা হয়। ওই জায়গায় জেরা হবে, ওই জায়গায় ওই প্রতিপক্ষ যাইয়ে তারে ওই সময় কি করবে? জেরা করবে। জি। তাহলে যদি বলে যে ফৌজদারি কার্যবিধিতে কমিশন ইস্যু করতে পারে সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য কত ধারায়? 503 ধারায়। আমরা 8 নাম্বার প্রশ্নটা দেখি। দেখেন, সাক্ষীর জবানবন্দি গ্রহণ করার জন্য সাক্ষীকে আদালতে হাজির হওয়া থেকে গোল দিবেন অব্যাহতি দিতে পারে। এই যে সাক্ষীরে হাজির হতে অব্যাহতি দেয় কত ধারায়? 503 ধারায়। তাহলে 503 ধারা 2 নাম কমিশন ইস্যু করলেও সেটাও 503। যদি বলে সাক্ষীরে হাজির হওয়া থেকে অব্যাহতি দিছে সেটাও কত? 503। বুঝছেন? দেখি মুন্নি আপনি বলেন যে অভিযুক্ত ব্যক্তির ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় বা আইনজীবীর মাধ্যমে হাজিরার নির্দেশ দেয় কত ধারায়? 205। আরো একটা ধারা আছে মুসলেকার ক্ষেত্রে, এটা পারেন কিনা? 205 সঠিক। আর একটা আছে শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রে, কত ধারা? 116 স্যার। 116 ধারা। 116 ধারা। দেখি তানভীর আলম খান আপনি বলেন, আর কেউ বলেন না, তানভীর আলম খানই বলুক। বলেন যে যিনি নালিশকারী তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় কত ধারায়? আরিফ সাহেব, কেউ বলবেন না? আরিফ সাহেব এদিকে, আরিফ সাহেব।
বলেন বলেন বলেন। ভারত স্বাধীন হয় কত সালে? তাহলে কি হবে? 247, জি। ওই যে ওই যে আপনার একটা মিম আছে এই টাইপের, বিয়ে করতে গেছে এখন কবুল কয় না। আপনার জিজ্ঞেস করতেছে যে পরে কাজীতে বলতেছে বলেন কবুল 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 আর কয় না। পরে এখন কি বলবে জিজ্ঞেস করছে যে আফগানিস্তানের রাজধানী কি? কাবুল। দেখেন, তো দেখেন তাহলে আমাদের এই অব্যাহতি রিলেটেড বেশ কয়েকটা ধারা আপনি মনে রাখেন। যদি বলে এখানে যে নালিশকারীরা অব্যাহতি দেয় 247 ধারায়, তবে সব নালিশকারী না, নালিশকারী যদি সরকারি কর্মকর্তা হয়। আসামিরা অব্যাহতি দেয় ব্যক্তিগত হাজিরা থেকে 205, শান্তি রক্ষার মুচলেকার ক্ষেত্রে 116, আর সাক্ষীদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় 503 ধারায়। ধন্যবাদ। আমরা 9 নাম্বার প্রশ্নটা দেখি, দেখেন। কমিশন বলবৎ এবং ফেরত আসার উদ্দেশ্যে অনুসন্ধান, বিচার বা মামলার অন্য কোনো কার্যক্রম মুলতবি রাখা যেতে পারে। মানে যখন কমিশন প্রেরণ করলো তখন মামলার কার্যক্রম মুলতবি রাখবে কতদিন? এটা দেখেন, সুনির্দিষ্ট যুক্তিসঙ্গত সময়ের জন্য। এখানে এক্সাক্ট কোনো সময়ের কথা নাই যে 10 দিন 15 দিন, এই সময়টা নাই। মাসুদ বলেন যে দেওয়ানি মামলার ক্ষেত্রে যখন কমিশন প্রেরণ করা হয়, তাহলে কমিশন আপনার যখন ওই যে লোকাল ইনভেস্টিগেশন করে, স্থানীয় তদন্ত করে কমিশন রিপোর্ট প্রদান করবে কয় দিনের মধ্যে? 3 মাসের মধ্যে। ধন্যবাদ। এখন গতদিন আপনাদের যে এক্সট্রা একটা পেজ দিছিলাম সেই পেজটা আবার হাতে নেন। ওই যে প্রথম যেটা লুনাটিকেটটা। তারা আসমা করে একটা শিট দেন কোনটা চান? আর একটা আচ্ছা ওই তো আমরা গতদিন লুনাটিকের বিচার প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করছিলাম। গতদিন যে শীটটা দিছিলাম ধারা 529, এটা দেখেন। ধারা 529 যে সমস্ত অনিয়মের কারণে কার্যধারা বাতিল হয় না, ইরেগুলারিটিস হুইচ ডু নট ভিসিয়েট প্রসিডিংস, এটা আসলে কি? এটা হচ্ছে যে অনেক সময় আদালতের অনেক কিছু করার ক্ষমতা থাকে না, কিন্তু উনি করে ফেলে। ধরেন আমরা জানি যে সাধারণত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নাই, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নাই। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে না। পারে কখন? যখন তারে বিশেষ ক্ষমতা দেওয়া হয়। এখন ধরেন একজন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটে বিশেষ ক্ষমতা দেয় নাই, বাট সে আমলে নিয়ে ফেলছে, তাহলে কি হবে? সে একটা কি করছে? একটা ভুল করছে না, একটা অনিয়ম করছে। আবার 87 ধারায় বলা আছে যে ক্রোক করবে 88 ধারায় সেই সম্পত্তিটা, 87 ধারায় যে হুলিয়া দিবে 88 ধারায় সেই কি করবে? ক্রোক করবে। যে হুলিয়া দেয় নাই সে সম্পত্তি ক্রোক করতে পারবে না। এখন ধরেন হুলিয়া দিছে এক ম্যাজিস্ট্রেট, ক্রোক করছে আর এক ম্যাজিস্ট্রেট, তাহলে সে একটা কি করলো? অনিয়ম করলো। তাহলে কি হবে? তো এরকম কতগুলো বিধিবিধান আমাদের ফৌজদারি কার্যবিধিতে আছে যে যদি অনিয়ম করে তাহলে ওই অনিয়ম কি বাতিল হবে কি হবে না। 529 ধারায় বলছে যে যদি কোনো অনিয়ম করে সেই অনিয়ম গুলো কি হবে না? বাতিল হবে না। কি কি আমরা একটু দেখি, দেখেন। যদি কোনো ম্যাজিস্ট্রেট আইনে ক্ষমতা সম্পন্ন না হওয়া সত্ত্বেও, এটা আন্ডারলাইন করেন, আইনে ক্ষমতা সম্পন্ন না হওয়া সত্ত্বেও ভুলক্রমে গোল দেন, সরল বিশ্বাস গোল দেন, ভুলক্রমে সরল বিশ্বাসে নিম্নলিখিত কাজগুলোর গোল দেবেন 9টি। কোনো একটি করেন তাহলে তিনি ক্ষমতা সম্পন্ন নন। যে কোনো একটি করেন তাহলে তিনি ক্ষমতা সম্পন্ন নন, শুধু এই কারণে তার কার্যক্রম বাতিল করা যাবে না। তাহলে কয়টা কাজ যদি সরল বিশ্বাসে করে ফেলে সেটা বাতিল হিসেবে গণ্য হবে না? কয়টা কাজ? কয়টা কাজ বলেন? 9টা কাজ। তো 9টা কাজ কি কি আমরা একটু দেখি। প্রথমে দেখেন 98 ধারার অধীন তল্লাশি পরোয়ানা ইস্যু করলে, আমরা জানি, আপনার মনে থাকার কথা, আমি একটু মনে করিয়ে দিই,
যে 96, 98, 100 এই তিনটা ধারায় তল্লাশি পরোয়ানা ইস্যু করে, বাট 98 ধারায় শুধু পারে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আর 96 এর 100-তে বিচারিক নির্বাহী উভয় পারে। ধরেন একজন বিচারিক ম্যাজিস্ট্রেট 98 ধারায় তল্লাশি পরোয়ানা ইস্যু করছে, তাহলে ওটা কি হবে না? বাতিল হবে না। জি। কোন আমল অযোগ্য অপরাধের তদন্তের জন্য পুলিশকে 155 ধারার আদেশ দিলে, আমরা জানি প্রথম বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আমল অযোগ্য অপরাধের তদন্তের নির্দেশ দিতে পারে, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ধরেন পারে না, বাট সে দিয়ে ফেলছে, তবুও সেটা কি হবে না? বাতিল হবে না। 176 ধারার অধীন সুরতহাল করলে, সুরতহাল করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, তাহলে সুরতহাল ধরেন করে ফেলছে ধরেন বিচারিক ম্যাজিস্ট্রেট, তাহলে সেটা কি হবে না? বাতিল হবে না। জি। 186 ধারার 100 না, এটা 186 ধারার 176 ধারার অধীন সুরতহাল করলে, এটা তো বললাম 186 ধারার অধীন পরোয়ানা জারি করলে, 186 ধারায় যার পরোয়ানা জারির ক্ষমতা আছে সে ছাড়া অন্য যদি কেউ জারি করে, 190 এর 1 উপধারার ক বা খতে অপরাধ আমলে নিলে, একটু আগে যেটা বললাম যে অপরাধ আমলে নিতে পারে, 190 এর 1 ক হলো নালিশি মামলা, 190 এর 1 খ কি? পুলিশ মানে জেল মামলা। ধরেন দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি বিশেষ ক্ষমতা না দেয়, তার আমলে নেওয়ার ক্ষমতা নাই, বাট সে সরল বিশ্বাসে দিয়ে ফেলছে, তাহলে ওটা কি হবে না? বাতিল হবে না। তারপরে 192 ধারায় মামলা স্থানান্তর করে সিজিএম অথবা সিএমএম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তার অধীনস্থ ম্যাজিস্ট্রেটের জন্য বিচার বা অনুসন্ধানের জন্য। এখন ধরেন 192-তে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামলা স্থানান্তর করছে, বাট অ্যাকচুয়ালি 192 ধারার ক্ষমতা প্রয়োগের অধিকার ওনার নাই, তাহলেও এটা কি হবে না? বাতিল হবে না। 337-38 ক্ষমা করলে, যে টেন্ডার অফ পার্ডন, রাজসাক্ষীরে ক্ষমা করা, যার ক্ষমা করার অধিকার নাই সে যদি ক্ষমা করে ফেলে, তবুও সেটা কি হবে না? হবে না। 524-25 ধারায় সম্পত্তি বিক্রয় করলে, ওই যে ধরেন যে সম্পত্তি বিক্রয় করার অধিকার নাই তার সেটা সরল বিশ্বাসে নিলামে তুলে বিক্রি করে ফেলছে, তার 528 ধারায় মামলা প্রত্যাহার ও বিচার করলে। এখন আপনার কাছে হচ্ছে যে আপনার মনে হতে পারে যে আমি এতগুলো কেমনে মনে রাখবো, আপনার সব মনে রাখার দরকার নাই, আপনি জাস্ট এই যে 98 ধারা তল্লাশি পরোয়ানা ইস্যু করলে বাতিল হবে না, এটা মনে রাখেন। তারপরে 176 সুরতহাল করলে বাতিল হবে না, এটা মনে রাখেন। তারপরে 190 ক খ, 1 ক খ, এটা মনে রাখেন। আর ওই 192টা মনে রাখেন, 337-38 এইগুলো মনে রাখলেই হবে। আচ্ছা, এখন তাহলে আমরা তো ওখানে জানলাম যে কোন কোন অনিয়ম করলে বাতিল হবে না। কয়টা অনিয়ম? 9টা অনিয়ম। কে করলে? ম্যাজিস্ট্রেট করলে। এবার আমরা চলে এসি 530 ধারা। দেখেন ধারা 530, যে সকল অনিয়মের কারণে কার্যধারা বাতিল হয়, ইরেগুলারিটিস হুইচ ভিশিয়েট প্রসিডিংস, মানে কোন কোন অনিয়ম যদি আপনি করেন তাহলে সেই অনিয়মটা কি বলে গণ্য হবে? বাতিল বলে গণ্য হবে। যদি কোন ম্যাজিস্ট্রেট ক্ষমতা সম্পন্ন না হওয়া সত্ত্বেও নিম্নলিখিত বলতেন 18টি, ওই জায়গায় ছিল কয়টা? 9টা। 18টি কাজের যে কোনো একটি করেন তাহলে উক্ত কার্যধারা বাতিল বলে গণ্য হবে। তাহলে 18টা তো আমাদের জন্য মনে রাখা সহজ না, আমরা বেশ কয়েকটা মনে রাখবো। সেটা দেখেন, 88 ধারার অধীন সম্পত্তি ক্রয় বিক্রয়, যার হুলিয়া জারি করছে সে ক্রয় করতে পারে, কিন্তু যে হুলিয়া জারি করে নাই সে ক্রয় করতে পারে না। ধরেন সে নিয়ম বহির্ভূত ভাবে সরল বিশ্বাসেই ক্রয় করছে, তাহলে ওই ক্রয় আদেশটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, এটা মনে রাখেন। শান্তি রক্ষা বা সদাচরণের জন্য জামানত দাবি, ধরেন শান্তি রক্ষা বা সদাচরণের জন্য সদাচরণের নির্দেশ শুধু দিতে পারে কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। ধরেন কোনো বিচারিক ম্যাজিস্ট্রেট যদি দিয়ে ফেলে, এটা কি কি হবে? বাতিল হবে। তারপরে শান্তি রক্ষা বা সদাচরণ মুসলেকা বাতিল যদি বাতিল করে সরল বিশ্বাসে। 133 ধারায় গণ উৎপাতের আদেশ, গণ উৎপাতের আদেশ দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট, এটা মনে রাখেন। 144, এটা গুরুত্বপূর্ণ, 144 এর আদেশ যদি কোনো বিচারিক ম্যাজিস্ট্রেট, তাহলে আপনি মনে রাখবেন 88, 144। 144 ধারায় যদি কেউ আদেশ দেয় বিচারিক ম্যাজিস্ট্রেট, বলেন তো এটা বহাল থাকবে কিনা? বহাল থাকবে না। ধন্যবাদ। 190 গ, এটা ইম্পর্টেন্ট। 190 গ, এটা আপনাদের একটু মনে করাই দিই। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 190 গতে স্বপ্রণোদিত হয়ে অপরাধ আমলে নিতে পারে না। নট অনলি দ্বিতীয় পারে না, দ্বিতীয় আর তৃতীয় 190 গতে অপরাধ আমলে নিতে তার বিশেষ ক্ষমতা দিলেও পারে না। আবার বলি, 190 গতে
যদি দ্বিতীয় তৃতীয় বিশেষ ক্ষমতা দেয় তবুও কি, হ্যাঁ 190 গড়টা শুধুমাত্র তার ক্ষেত্রে। একটু অপেক্ষা করেন, আমরা পড়া শুরু করি। আচ্ছা তাহলে এখানে একটা জিনিস দেখেন যে 190 গ ধারায় অপরাধ আমলে নেওয়ার যার ক্ষমতা নাই, সে যদি অপরাধ আমলে নিয়ে ফেলে তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে। এটা মনে রাখেন 190। তাহলে আপনি এভাবে মনে রাখেন যে 190 ক খ বাতিল হবে না, কিন্তু 190 গ কি বাতিল হবে। 349 ধারায় দণ্ড প্রদান, এটা মনে না রাখলেও সমস্যা নাই। 435 ধারায় নথি তলব, এটা মনে রাখেন। 435 ধারায় কি নথি তলব, কি ভাঙছে? 435 ধারায় নথি তলব। সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার, এটা এটা মনে রাখেন। তাহলে আমার 435-এর নথি তলব আর সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার, এটাও কি মনে রাখবেন। আর আপিল সম্পর্কে সিদ্ধান্ত কোন, এটা মনে না রাখলে সমস্যা নাই। তাহলে আমার যেটা যেটা মনে রাখতে হবে, আপনি 88 ধারায় ক্রোক আদেশ, 144 ধারায় আদেশ, 190 গ, তারপর হলো 435 ধারায় রিভিশন আদালত কর্তৃক নথি তলব, আর একটা হচ্ছে কি সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার। তাহলে যদি আপনাকে বলে, দেখেন ভাই, যদি আপনাকে বলে যে কোন কোন কার্যক্রম বাতিল হবে না, কত ধারায়? 529 ধারায়। কয়টা ক্ষেত্রে? 9টি ক্ষেত্রে। যদি আপনাকে বলে কোন কোন কার্যক্রম বাতিল হবে, 530 ধারায়। কয়টা ক্ষেত্রে? 18টি ক্ষেত্রে। আচ্ছা, আমরা এবং আপনি বার কাউন্সিল, আপনি যদি মনে করেন পরীক্ষার 1 মাস আমি ধুমাইয়ে পড়বো, পরীক্ষার 1 মাস আপনি ধুমাইয়ে ভুলে যাবেন। বুঝতে পারছেন? যদি আপনি আগে থেকে আপনার এইগুলো যদি আগে থেকে চর্চা না থাকে, ধরেন একবার রিভিশন দিচ্ছেন আর একবার করলেন, আস্তে আস্তে এই জিনিসগুলো আপনার কি মনে গেঁথে যাচ্ছে। জি, যে সমস্ত আদালতে ও ব্যক্তির নিকট, 539 ধারাটা দেখেন, যে সমস্ত আদালতে ও ব্যক্তির নিকট এফিডেভিট করা যেতে পারে, 539 ধারা। 539 ধারা, কোর্টস এন্ড পারসনস বিফোর হুম এফিডেভিটস মে সর্ন। আমাদের ফৌজদারি কার্যবিধিতে যদি এফিডেভিট সম্পর্কে বলে, ধরে নিবেন আছে কততে? 539 ধারায়। যদি আপনাকে আমি বলি, জিজ্ঞাসা করি যে বিধিকা বলেন দেখি, যে দেওয়ানি মামলার ক্ষেত্রে এফিডেভিট সম্পর্কে বলছে কত আদেশে? আরিফ সাহেব, 19 আদেশ আর 139 ধারা। তো 39 মিল আছে। এটা যদি আপনি টেকনিক্যালি মনে রাখতে না পারেন, এটা আমার ব্যর্থতা না আপনার ব্যর্থতা, বুঝতে পারতেছি না কি করেন। এত কষ্ট করে গলাবাজি করে যদি মনে না থাকে, তাহলে দেখেন হাইকোর্ট বিভাগের নিকট ব্যবহার্য এফিডেভিট নিম্নোক্ত আদালতে যে ব্যক্তির সামনে শপথ করা যাবে এর সত্যতা ঘোষণা করা যাবে। নর্মালি এই 539 ধারাটা আমাদের হাইকোর্ট বিভাগের ক্ষেত্রেই বেশি প্রযোজ্য, কারণ আমাদের নিম্ন আদালতে কোনো মামলা টামলা করতে এফিডেভিট লাগে না। দেওয়ানি মামলায় লাগে, ফৌজদারিতে এফিডেভিট লাগে। নারী শিশু হলো পরের কথা, নারী শিশু পরের। কিন্তু এই যে নর্মালি যে আমরা নালিশি মামলা করি, জিআর মামলা করেন, বেল পিটিশন করেন, কোন জায়গায় কোনো এফিডেভিট লাগে না। নারী শিশুতে তো লাগে তখন যখন আমি থানায় মামলা করে ব্যর্থ হয়েছি, তখন আমি ট্রাইব্যুনালে এসে জানাচ্ছি যে আমি থানায় আমার মামলা নেয় নাই, এই যে আমি এফিডেভিট সম্পাদন করলাম, কারণ আপনি আমার মামলা কি করবেন, করেন। আচ্ছা তাহলে দেখেন, তাহলে এফিডেভিট বা সত্যতা ঘোষণা করা যাবে হাইকোর্ট বিভাগে রাষ্ট্রের করণিকের সামনে। রাষ্ট্রের করণিকের সামনে কেউ কথা বলেন না দেখি। এই সুমন সেন, রাষ্ট্রীয় করণিক নিয়োগ দেয় কে? প্রধান বিচারপতি। ধন্যবাদ। এই তো লাইনে আসতেছেন হালকা হালকা। রাষ্ট্রীয় করণিক মানে হচ্ছে প্রধান বিচারপতি। উক্ত আদালত কর্তৃক নিযুক্ত কমিশনার বা ব্যক্তির সামনে, কোনো জজের সামনে, বাংলাদেশের কোনো কোর্ট রেকর্ডে এফিডেভিট গ্রহণকারী কোনো কমিশনারের সামনে। এতগুলো না মনে রাখলেও সমস্যা নাই, আপনি জাস্ট একটা জিনিস মনে রাখেন যে কার কার সামনে এফিডেভিট করা যাবে, এই কথাটা বলা হয়েছে কত ধারায়? 539 ধারায়। ধন্যবাদ। 539 বি ধারাটা দেখেন, সরেজমিনে পরিদর্শন বা লোকাল ইন্সপেকশন। মানে সরজমিনে পরিদর্শন মানে হলো স্বয়ং ম্যাজিস্ট্রেট বা জজ ওই স্থানটা গিয়ে পরিদর্শন করতে পারে। এটা আছে আমাদের ফৌজদারি কার্যবিধিতে কত ধারায় বলেন?
539 বি বা বাংলায় বললে কত? অ। দেখেন, কোন অনুসন্ধান আন্ডারলাইন করেন, বিচার বা অন্য কোনো কার্যধারার কোনো পর্যায়ে, তাহলে এখানেই মনে রাখেন অনুসন্ধানের সময়, বিচারের সময় বা অন্য কার্যধারার কি কোনো পর্যায়ে কোনো জজ বা ম্যাজিস্ট্রেট, এটা বললেন জজ বা ম্যাজিস্ট্রেট, যে কোনো যে স্থানে কোনো অপরাধ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে সেই স্থান সফর বা পরিদর্শন করতে পারে। তাহলে উনি কিন্তু ইচ্ছা করলে সব স্থানই পরিদর্শন করতে পারে না। কোন স্থান পরিদর্শন করতে পারে? যে স্থানে আপনার অপরাধ সংগঠন করা হয়েছে। কখন পারে? অনুসন্ধানের সময় পারে, বিচারের সময়ও পারে, অন্য সময়ও পারে। কে পারে? জজও পারে, ম্যাজিস্ট্রেটও পারে। কত ধারায় পারে? এই জায়গায় একটু লেখেন লোকাল ইনকোয়ারি। লোকাল ইনকোয়ারি ফৌজদারি কার্যবিধিতে কত ধারায় আছে বলেন? জি, এটা তো লোকাল ইন্সপেকশন। কত? 48, 148। তো লেখেন লোকাল ইনকোয়ারি 148। লোকাল ইনকোয়ারি 148 ধারা, 148 ধারা। ধন্যবাদ। আমি মাত্র জিজ্ঞাসা করতেছিলাম লোকাল ইন্সপেকশন দেওয়ানি কার্যবিধির আছে দুই জায়গায়, 39-এর সাথে আছে। মিতা আর একটা কত বলেন? 18 সরি স্যার 18 দেশের 18 বিধি, 18 দেশের 18। লোকাল ইন্সপেকশন দেওয়ানিতে আছে 39-এর 7, শুধুমাত্র পক্ষমানের আবেদন করবে। আর 18 দেশের 18 আদালত স্বপ্ন দিতে হয়। জি, আচ্ছা আমরা এখন দেখব। আচ্ছা, বাকিটা আমরা নামাজের পরে পড়বো ইনশাল্লাহ। আপনাদের উদ্দেশ্যে আবারও বলি, যারা যারা আপনারা অনেকেই আছেন যে গত রিভিশনের বেশ কয়েকটা কোর্স পাইছেন, তাদের আমি মওকুফ করে দিছি, বলছি যে ওই যে 2-1 কোর্স পাইছেন ওই জন্য আপনারা কোনো কিছু লাগবে না, আপনি এই কোর্সে এই যারা ভর্তি হয়েছেন তাদেরকে এই কোর্স থেকে ভর্তি করা হয়েছে আর কি। তো যারা যারা বকেয়া আছে এই বকেয়াটাও পরিশোধ করার চেষ্টা করেন, আপনার পড়ার প্রতি আগ্রহ তৈরি হবে। যেহেতু আমি আপনাদের কষ্ট করতেছি, তাহলে আপনারা অবশ্যই এই কষ্টের কি মূল্যায়ন করা উচিত। অন্যান্য জায়গা কিন্তু যাই দেখবেন। আর আমার যদি আপনার সমস্যা থাকে এটা জানার অধিকারও আমার আছে, আমি তো অমানবিক না। আপনার সমস্যা থাকলে আপনি আমার পর্যন্ত অ্যাপ্রোচ করেন, আসেন যে এই অবস্থা হয়েছে, কিন্তু চুপ থাকেন না। আচ্ছা, এই আর কি। জি, সে ক্রাইম আমি বলতেছি না ডেফিনেটলি। শোনেন, আমি একটা কথা বলি, আমি কিন্তু এই জিনিসটা করতে মানে আপনাদের যে শুধু টাকার জন্য পড়াইছি বিষয়টা তা না, এটা আমি ভালো লাগে, এটা একটা ভালো লাগা। ধরেন আজ যে আপনাদের এই সেমিস্টারে যতগুলো পরীক্ষা হয়েছে, এই শুনেন এই মিতা, গত সেমিস্টারে মানে গত সেমিস্টার ভুল বলা আছে, মানে গতবারে আমরা ফৌজদারিতে ক্লাস টেস্ট কয়টা হয়েছে বলেন আপনাদের? প্রথমবারে না, 17টা হয়েছে। কয়টা হয়েছে? 17টা। এবার কয়টা হয়েছে? এই যে আজকে 19টা, এরপরে আরো হবে। এবং প্রতিটা প্রশ্ন কি বলেন সম্পূর্ণই নতুন। তার মানে আপনাদের একটা প্রশ্ন তৈরি করতে গেলে আমার কিন্তু কোনো, আমি একাই 100, মানে আমার কোনো কম্পোজার নাই, চিন্তাও করবে না কেউ, আমার একার চিন্তা করতে হবে, আমার একার টাইপ করতে হবে, সব এক। তো যাই হোক, আপনারা আপনারা সবাই সফল হন, আমিও এটা দোয়া করি। এবার অন্যান্য জায়গা থেকে আমি আশা করি যে আমরা যারা এই জায়গা পড়তেছি আমাদের সফলতার প্রিলিমিনারিতে, এখন তো প্রিলি চলে, প্রিলিমিনারিতে যেন আমরা শতভাগ সফল হই, কেউ যেন এই জায়গা থেকে জোরে না যায়। বিশেষ করে যে ধরেন আমাদের পীযূষ দীর্ঘদিন ধরে পড়ে, এই আরিফ সাহেব দীর্ঘদিন ধরে পড়ে, যারা যারা আছে, এই আরিফ সাহেবের কথা ওনারা তো আমি প্রায়ই বলি যে আপনার এত বুদ্ধি, তা পড়ার ক্ষেত্রে বুদ্ধি কেন খাটাচ্ছেন না? এবার যদি পাস না করতে পারেন তাহলে কিন্তু আপনার সাজার ব্যবস্থা আছে, এটা মনে রেখেন। তো আমরা 540 ধারাটা দেখবো। দেখেন, সাক্ষী রিকল বা আন্ডারলাইন করেন
সাক্ষী রিকল বা গুরুত্বপূর্ণ সাক্ষীকে সমন দ্বারা আহ্বান বা উপস্থিত ব্যক্তির জবানবন্দি গ্রহণের ক্ষমতা। পাওয়ার টু সামন ম্যাটেরিয়াল উইটনেস অর এক্সামাইন পারসন প্রেজেন্ট। গুরুত্বপূর্ণ সাক্ষীকে সমনের মাধ্যমে পুনরায় তলব করে জবানবন্দি বা গ্রহণ করা যায়। রিকল মানে হচ্ছে পুনঃতলব, মানে একবার যে সাক্ষী আদালতে একবার সাক্ষ্য প্রদান করে গেছে, পরবর্তীতে ধরেন তার সাক্ষ্য আবার গ্রহণ করা দরকার, তাহলে এই সাক্ষীরে রিকল করা হয়, সমন দেওয়া হয় কত ধারায়? 540 ধারায়। এখন এখানে যে শুধু সাক্ষী রিকলই করা হয় বিষয়টা তা না, উনি নতুন কাউরেও সমন দিতে পারে, সেটাও কত ধারায়? 540 ধারায়। এই দেখেন, সাক্ষী হিসেবে তলব না দেওয়া হলেও উপস্থিত যে কোনো ব্যক্তির জবানবন্দি আদালত গ্রহণ করতে পারে। ধরেন আদালত কাউরে সাক্ষী হিসেবে সমন দেয় নাই, কিন্তু আদালতে সে উপস্থিত আছে, তার জবানবন্দি গ্রহণ করার ক্ষমতাও আদালতের আছে কত ধারায়? 540 ধারায়। বুঝতে পারছেন? তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সাক্ষীরে রিকল করে কত ধারায়? 540 ধারায়। বা জি বলেন তো, এই সাক্ষী রিকল 540 ধারা ছাড়া আরেক জায়গা আমরা পড়ছিলাম 231 ধারায় যদি চার্জ কি করে পরিবর্তন করে বা নতুন চার্জ গঠন করে, তখন সাক্ষীরে রিকল করে 231 ধারায়। 231 ধারায়। আমরা চলে আসি 541 ধারা, কারাবাসের স্থান নির্ণয়ের ক্ষমতা। একবার পরীক্ষায় প্রশ্ন আসছিল 2020 অথবা 22-এ, যে দণ্ডিত ব্যক্তিকে কোথায় আটক রাখা হবে তা সরকার নির্ধারণ করবে, এটা আদালত নির্ধারণ করবে না। তারে কোথায় রাখা হবে এটা নির্ধারণ করবে কে? সরকার। বলেন তো যে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তিকে কোন কারাগারে রাখা হবে, এটা রায়ে থাকবে কিনা? এটা রায়ে থাকবে না। কোথায় বলা আছে? 368 ধারায়। 368 ধারায়। আচ্ছা, তো এরপরে আমরা চলে আসি, দেখেন 544 ধারায় ফরিয়াদি বা সাক্ষীদের খরচ, এক্সপেন্সেস অফ কমপ্লেইনেন্ট এন্ড উইটনেসেস। আদালত যদি মনে করে তাহলে অপর পক্ষরে বলতে পারে যে তুমি সাক্ষীদের খরচ দিবা, বা ফরিয়াদি যে আসলো রেগুলার, তুমি কি দিবা? খরচ দিবা। এই খরচের যে আদেশটা, এটা দেয় কত ধারায়? 500 কত ধারায় বলেন? 44 ধারায়। আচ্ছা, আমরা চলে আসি ধারা 545, জরিমানার টাকা থেকে খরচ বা ক্ষতিপূরণ প্রদানের ব্যাপারে আদালতের ক্ষমতা। জরিমানার টাকা থেকে, আন্ডারলাইন করেন, খরচ বা ক্ষতিপূরণ প্রদানের ব্যাপারে আদালতের ক্ষমতা। এটা একটু বুঝতে হবে। দেখেন যে যখন কোনো ফৌজদারি আদালত জরিমানা করেন বা আপিল বা রিভিশনে জরিমানা অনুমোদন করেন, তখন আদালত রায় দেওয়ার সময় আদায়কৃত জরিমানা নিম্নলিখিত কাজে ব্যয় করার নির্দেশ দিতে পারবেন। আমরা নরমালি জানি যে জরিমানার টাকা পায় কে? রাষ্ট্র। কে পায় বলেন? রাষ্ট্র। এখন আদালত নির্দেশ দিতে পারে যে সরকার পক্ষে মামলা পরিচালনা যে ব্যয় হয়েছে তা নির্বাহ। আদালত বলতে পারে যে সরকার পক্ষে মামলা পরিচালনা যে ব্যয় হয়েছে এটা সরকার পক্ষ পাবে ওই জরিমানার টাকা থেকে। অথবা দেখেন, চুরি, অপরাধজনক আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ, প্রতারণা, চোরাই মাল গ্রহণের অপরাধের ক্ষেত্রে আন্ডারলাইন করবেন, সরল বিশ্বাসে যে ব্যক্তি ক্রয় করেছিল তাকে ক্ষতিপূরণ দান। এটা কেমনে, এটা একটু ব্যাখ্যা দিই। দেখেন, যদি এরকম হয়, ধরেন যে মাসুদ একটা মোবাইল কিনছে, এখন মোবাইলটা উনি 10,000 টাকা দিয়ে কিনছে, কিন্তু পরে জানা গেল যে মাসুদ যে মোবাইলটা কিনছে ওইটা হলো চোরাই মোবাইল। তাহলে এখন মাসুদ তো সরল বিশ্বাসে কিনছিল, তার তো মোবাইলও গেছে, আর ভাগ্য ভালো ছিল যে মামলায় পড়ে নাই, যে সে তাই যেহেতু সে না জেনে ক্রয় করছে। এখন যদি ওই মামলায় চোর রে, ধরেন চোর রে 3 বছরের কারাদণ্ড দিল, 10,000 টাকা জরিমানা করলো, তখন আদালত বলতে পারে যে এই 10,000 টাকা পাবে কে? সরল বিশ্বাসে যে ব্যক্তি ক্রয় করেছিল সে পাবে। বুঝেন কিনা? নরমালি টাকাটা পাবে কে? রাষ্ট্র। কিন্তু আদালত বলতে পারে যে সরল বিশ্বাসে যে কিনছিল তার তো একটা লস হলো না, সে তো ওই যে মোবাইলও গেল, তার টাকাও গেল, তো তারে নির্দেশ দিতে পারে। বাট সব অপরাধের ক্ষেত্রে না। কোন কোন অপরাধ? চুরি, অপরাধজনক আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ, প্রতারণা, চোরাই মাল, এগুলার ক্ষেত্রে। আচ্ছা, তবে দেখেন, কোন মামলা আপিলে চূড়ান্ত ভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এমন ক্ষতিপূরণ কার্যকর করা যাবে না। যতদিন পর্যন্ত আপিলে চূড়ান্ত ভাবে নিষ্পত্তি না হচ্ছে
ততদিন পর্যন্ত এমন ধরনের কি দেওয়া যাবে না, কোনো আদেশ দেওয়া যাবে না। আচ্ছা, তো আমরা এরপরে দেখেন 552 ধারা, অপহৃত নারী প্রত্যার্পণে বাধ্য করার ক্ষমতা। ধারা কত? 552, পাওয়ার টু কম্পেল রেস্টোরেশন অফ অ্যাবডাক্টেড ফিমেলস। কোন বেআইনি উদ্দেশ্যে কোন স্ত্রী লোককে বা 16 বছরের কম বয়স্ক বালিকাকে অপহরণ বা আটক করা হয়েছে মর্মে শপথ প্রদানের মাধ্যমে অভিযোগ করা হলে নিম্নলিখিত ম্যাজিস্ট্রেটগণ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট, উক্ত অপহৃত নারীকে উদ্ধার করার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তার স্বামী, পিতা, মাতা বা অভিভাবক বা আইনসঙ্গত হেফাজতে ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আপনি যদি এইভাবে যদি বলেন যে আপনার ওয়াইফ হতে পারে, বোন হতে পারে, মা হতে পারে, বা যে কোনো ব্যক্তি যাকে বেআইনি ভাবে যদি কেউ অপহরণ করে, তাহলে আপনি আবেদন করবেন 552 ধারায় কার কাছে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট, এবং সে তাকে উদ্ধারের জন্য যে কোনো পদক্ষেপ নিতে পারে। এটা অনেকটা আমাদের 100 ধারার মতো। কত ধারা বলেন? 100 ধারা। বাট 100 ধারাটা যেরকম, এই 552 ধারাটাও সেরকম। তো বাট ওই 100 ধারায় কিন্তু শুধুমাত্র অপহরণের কথা বলে নাই, ওই জায়গা যে কোনো গ্রাউন্ড হতে পারে বেআইনি ভাবে। বাট এই জায়গায় বলছে শুধুমাত্র কি? অপহরণ, এবং শুধুমাত্র মহিলার ক্ষেত্রে। সব ক্ষেত্রে, হ্যাঁ, সকল ক্ষেত্রে। যে ক্ষেত্রে হ্যাবিয়াস কর্পাস করা যায় তার আগে 100 ধারাও করা যায়। আচ্ছা, বাট 552 ধারার পরিধি সীমিত। এই জায়গায় শুধুমাত্র অপহৃত নারী। জি। আর 100 ধারায় নারী, পুরুষ, বাচ্চা সবার ক্ষেত্রে। জি। 556 ধারাটা দেখেন। ধারা 556, যে সমস্ত মামলায় জজ বা ম্যাজিস্ট্রেটের ব্যক্তিগত স্বার্থ থাকে, বিবিআই, কেসেস ইন হুইচ জাজ অর ম্যাজিস্ট্রেট ইজ পার্সোনালি ইন্টারেস্টেড। যদি কোনো দেখেন যে সমস্ত মামলায় জজ বা ম্যাজিস্ট্রেটের ব্যক্তিগত স্বার্থ থাকে, বা যে মামলায় তিনি নিজে একজন পক্ষ, সেই মামলার বিচার ঊর্ধ্বতন আপিল আদালতের অনুমতি না নিয়ে তিনি করবেন না। মানে নিয়ম হচ্ছে যে যদি তার কোনো ব্যক্তিগত স্বার্থ থাকে, ধরেন ম্যাজিস্ট্রেটের ভাই হচ্ছে আসামি, তাহলে উনি ওই মামলার বিচার করবেন না, বা করতে পারে যদি অনুমতি দেয় কে? উনি যে আপিল আদালতের অন্তর্ভুক্ত, মানে অধীনস্থ, সেই আপিল আদালত যদি ওনারে কি দেয়? অনুমতি দেয়। তারপরে দেখেন, ম্যাজিস্ট্রেট তার নিজের প্রদত্ত রায় বা দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল শুনতে পারবেন না। এটা খুবই দারুণ একটা জিনিস। দেখেন, মানে ধরেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একটা মামলার রায় দিয়ে গেছিল, এখন সেই উনি যখন বদলি হয়ে উনি যখন দায়রা জজের কাছে অতিরিক্ত দায়রা জজ বা দায়রা জজ হলো, তখন উনি যে রায় চিফ স্যার অবস্থায় দিছিল, সেই রায়ের আপিল উনি শুনতে পারবেন না। এটাও বলছে কততে? 556-তে। তাহলে নিজের প্রদত্ত রায় বা দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল শুনতে পারবেন না, এটা আছে কত ধারায় বলেন? 556। আমি আপনাদের একটু জিজ্ঞাসা করি, দেখেন পুলিশের ক্ষেত্রে একটা বিধান আছে। পুলিশ যদি কোনো মামলা তদন্ত করে, তাহলে রাষ্ট্রপক্ষে সেই মামলা পরিচালনা করতে পারবে না। কত ধারায়? 495 ধারায়। যখন আপনাদের পড়াইছিলাম মনে থাকার কথা, যে যদি কোনো পুলিশ কোনো তদন্ত কার্যক্রমে অংশগ্রহণ করে, পরবর্তীতে সে যখন কোর্টে, যে জিআরও অফিসে যদি সে তারা যদি কখনো পিপি হিসেবে রাখা হয়, তাহলে সে ওই মামলা সে পরিচালনা করতে পারবে না, কারণ ওই মামলার তদন্ত সে স্বয়ং নিজে একবার করেছিল। আইও মানে কি? ইনভেস্টিগেটিং অফিসার। ইনভেস্টিগেটিং, আমরা ভুল করবো না, আমরা পুঙ্খানুপুঙ্খ শিখবো। আইও মানে ইনভেস্টিগেশন না, আইও মানে কি? ইনভেস্টিগেটিং। ইনভেস্টিগেটিং। আচ্ছা, এরপরে আমরা চলে আসি, দেখেন আদালতের ভাষা নির্ধারণের ক্ষমতা। আদালতের ভাষা সরকার নির্ধারণ করবে, গুল দেবেন। আদালতের ভাষা কি কি হবে এটা নির্ধারণ করবে কে? সরকার। 560 ধারাটা দেখি আমরা, যে বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ তা ক্রয় করতে বা নিলাম ডাকতে পারবে না। মানে আমরা কোর্টে বা বিভিন্ন সময় যে নিলামের আয়োজন করে, ক্রয় অকশন করে, যারা ওই নিলামের আয়োজন করেছে
তারা সেই নিলামে অংশগ্রহণ করতে পারবে না। এটা বলছে কত দাঁড়ায়? 560 দাঁড়ায়। স্যার কিনতে পারবে না। হ্যাঁ, বাট এটাও পালন করা হয় না নাকি? কিনে নেবে না। আত্মীয় স্বজন বা নিজেরা দেখবেন যে যারা সরকারি কর্মকর্তা আছে তাদের আত্মীয় স্বজন অনেকে বাইক চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে এই অকশনের। আচ্ছা দেখেন, ধারা 561 খুবই গুরুত্বপূর্ণ। স্বামী কর্তৃক স্ত্রীকে ধর্ষণের অপরাধ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কেউ আমলে নেবেন না। স্বামী কর্তৃক স্ত্রীকে ধর্ষণ, এখন আপনার মনে হইতে পারে যে স্বামী আবার কিভাবে স্ত্রীকে ধর্ষণ করে। আমাদের দণ্ডবিধি সামনে পড়বো, দণ্ডবিধি 375 ধারায় আছে, যদি ওয়াইফের বয়স 13 বছরের কম হয় তখন হাজবেন্ড ধর্ষণ করেছে বলে গণ্য হবে। তবে হাজবেন্ডে যদি সাজা দিতে চান, তার হাজবেন্ডের বয়স হতে হবে মানে হাজবেন্ডের বয়স তো না, স্ত্রীর বয়স হতে হবে কত? 12 বছরের কম। জি, তাহলে যদি আপনি স্বামী কর্তৃক স্ত্রীকে ধর্ষণের মামলা যদি কে আমলে নিবে না? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছাড়া কেউ আমলে নিবে না। এবং এটাও বললেন পুলিশ ইন্সপেক্টর পদমর্যাদার নিচে নন এমন কেউ এই অপরাধের তদন্ত পরিচালনা করবেন না। তাহলে এই অপরাধের তদন্ত পরিচালনা করতে পারেন কে? সাব ইন্সপেক্টর পারবে? পারবে না। তার হতে হবে কি বলেন? পুলিশ ইন্সপেক্টর। পুলিশ ইন্সপেক্টর। এবং এটা স্যার। আছে কত? পাশে একটা বলেন। স্ত্রীর বয়স 13 না স্যার? হ্যাঁ, স্ত্রীর বয়স 13 হইলে ধর্ষণ হবে, কিন্তু সাজা দিতে হইলে স্ত্রীর বয়স 12 কম হইতে হবে। না স্যার, আমার কাছে মনে হচ্ছে স্যার দর্শন 12তে করা যাবে, সাজা সাজা হ্যাঁ জি স্যার, ঠিক আছে স্যার, মনে পড়ছে। স্যারেরটা ঠিক আছে কামরুজ্জামান ভাই, 12 বছরের কম হইলে সাজা হবে 2 বছর। আমার উল্টা পাল্টা লাগছিল, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে নাকি আর বলবো? 12 বছরের নিচে আবার 13 বছর। আচ্ছা, তাহলে আমাদের এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ। যারা যারা পান না আমি গ্রুপে দিয়ে দিব, সমস্যা নাই। এখন আমরা আইন পাঠে ফেরত আসি। 61 দেখেন, এখানে 529-30 ধারা আলোচনা করা আছে যে যে সকল অনিয়মের কারণে কার্যধারা বাতিল হয় বা হয় না। এটার আমরা আর করতে চাচ্ছি না, কারণ অলরেডি আমরা এটা করে ফেলেছি। 531 ধারায় চলে এসেছি সরাসরি। 531 ধারা, ধারা 531 ভুল স্থানে অনুষ্ঠিত কার্যক্রম, প্রসিডিংস ইন রং প্লেস। ধরেন অপরাধ হয়েছে এক জায়গায় বাট বিচার হয়েছে আর এক জায়গায়, তাহলে কি হবে? ভুল স্থানে অর্থাৎ ভুল দায়রা বিভাগে বা অন্য স্থানীয় এলাকায় অনুষ্ঠিত বিচারিক কার্যক্রমের জন্য ফৌজদারি আদালতের, আন্ডারলাইন করবেন, কোন অনুসন্ধান, শাস্তি বা আদেশ কি হবে না? বাতিল হবে না। অর্থাৎ যদি কোনো বিচার ভুল স্থানে হয়, ভুল স্থানে হয়েছে এই কারণে সেই শাস্তি কি হবে না? বাতিল হবে না। কিন্তু এমন ভুল কার্যক্রমের কারণে যদি ন্যায় বিচার ব্যাহত হয় তাহলে বাতিল হবে। তাহলে ভুল স্থানে বিচার হলে কি বাতিল হবে বলেন? হ্যাঁ হবে না। না, কিন্তু যদি ন্যায় বিচার ব্যাহত হয় তাহলে হবে। বাতিল হবে। ধন্যবাদ। নামাজের পরে আমরা আর একটু বললে শেষ হয়ে যাবে, তারপর ক্লাস টেস্ট, যেহেতু আজান দিছে, নামাজের বিরতি। তাহলে আমরা বিরতির আগে জানলাম যে 531 ধারায় যদি কোনো মামলা ভুল স্থানে অনুষ্ঠিত, বিচার কার্যক্রম যদি ভুল স্থানে অনুষ্ঠিত হয় তাহলে শুধুমাত্র ভুল স্থানের কারণে কোনো শাস্তি বা আদেশ বাতিল হবে না। তবে যদি ন্যায় বিচার ব্যাহত হয় তাহলে সেটা বাতিল হতে পারে। আমরা চলে আসি 535 ধারায়। চার্জ গঠন থেকে বিরত থাকলে বা চার্জ গঠন না করার ফলাফল, ইফেক্ট অফ অমিশন টু প্রিপেয়ার চার্জ। সাধারণত আদালত চার্জ গঠন করা হতে বিরত থাকলে কোনো শাস্তি অবৈধ বা বেআইনি হবে না। অর্থাৎ আদালত যদি চার্জ গঠন ছাড়া কাউরে যদি শাস্তি দেয় সেটা অবৈধ বা কি হবে না? বেআইনি হবে না। কিন্তু যদি চার্জ গঠন না করার কারণে, আন্ডারলাইন করবেন, ন্যায় বিচার ব্যাহত হয় তাহলে উক্ত শাস্তি বা দণ্ড বা আদেশ অবৈধ হবে। যদি ন্যায় বিচার ব্যাহত হয় তাহলে সেটা অবৈধ হবে। আগেরটার মতো যে ভুল স্থানে অনুষ্ঠিত হলে কিছুই সমস্যা নাই, বাট ন্যায় বিচার ব্যাহত হইলে বাতিল হবে। ঠিক একই ভাবে
যে চার্জ গঠন না করার কারণে যদি ন্যায় বিচার ব্যাহত হয় তাহলে ওই শাস্তি বা দণ্ড বা আদেশ বাতিল হবে। যদি আপিল বা রিভিশন আদালত মনে করে যে চার্জ গঠন না করার কারণে ন্যায় বিচার ব্যর্থ হয়েছে, তাহলে চার্জ গঠনের আদেশ দিবে এবং চার্জ গঠনের পর থেকে পুনরায় বিচার শুরু হবে। আমি একটু আপনাদের মনে করাই দিই, দেখেন যে আমরা জানি চার্জের সময় পড়েছিলাম যে একটা মামলা রায় ঘোষণার আগ পর্যন্ত যে কোনো সময় চার্জ পরিবর্তন করা যায়। ধরেন যদি আদালতের কাছে মনে হলো যে সে চুরি করেছে, তার বিরুদ্ধে চুরির চার্জ গঠন করতে, কিন্তু সাক্ষ্য গ্রহণ করার পরে মনে হলো সে চুরি করে নাই, সে বলছে চোরাই মাল গ্রহণ, চোরাই মাল গ্রহণ, তাহলে ওই চোরাই মাল গ্রহণে চার্জ গঠন না করেও তারা কিন্তু সাজা দিলে সেটা অবৈধ হবে না। 237 ধারা, 237 ধারা, কাহিনী বুঝছেন? কিন্তু আসামি যদি আপিল করে বা রিভিশন করে, সে যদি আদালতে প্রমাণ করতে পারে যে যেখানে ন্যায় বিচার ব্যাহত হয়েছে, তাহলে সেটা কি করতে পারে, সেই দণ্ডাদেশ বাতিল করতে পারে এবং নতুন করে চার্জ গঠনের নির্দেশ দিতে পারে। তাহলে আমার 531 হলো ভুল স্থানে বিচার কার্যক্রম, আর 535 হলো চার্জ গঠন না করার ফলাফল। তো জেনে রাখা ভালো, এখানে আমরা যদি জেনে রাখি, অলরেডি আমরা জানি, দেখেন যে দেওয়ানি ফৌজদারি কার্যবিধির 540 ধারায় আদালতকে মামলা শুনানির যে কোনো পর্যায়ে সাক্ষীকে তলব করার ক্ষমতা দেওয়া হয়েছে। এটা মামলা শুনানির কখন? যে কোনো পর্যায়ে, যে কোনো পর্যায়ে। তো আমরা বিগত বছরের প্রশ্ন দেখি। 1 নম্বর প্রশ্ন, যে ফৌজদারি কার্যবিধির কোন ধারায় আদালতকে মামলা শুনানির যে কোনো পর্যায়ে সাক্ষীকে তলব করার ক্ষমতা দেওয়া হয়েছে? কত ধারা? 540 ধারা। লোকাল ইন্সপেকশন সম্পর্কে কিন্তু আমরা অলরেডি কিন্তু কি বলেন জানি না? জানি। তো এই জায়গা মোটামুটি যে প্রশ্ন আছে এগুলো সব পারবেন। 9 নাম্বারটা দেখেন, কারণ এই জায়গা যে প্রশ্ন আছে অলরেডি আমরা ওই পেজে সব পড়ে ফেলেছি। 9 নাম্বারটা দেখেন, যে সকল আদালত বা ব্যক্তির সম্মুখে হলফনামা করা যেতে পারে ফৌজদারি কার্যবিধির কত ধারায় বলা হয়েছে? কত ধারা? 539। 10 নাম্বার দেখেন, যে সকল মকদ্দমায় জজ বা ম্যাজিস্ট্রেটের ব্যক্তিগত স্বার্থ থাকে সে উক্ত মামলা বিচার করতে পারবে না। 500 কত ধারা? 53। তবে বিচার করতে পারে সে যে আপিল আদালতের অধীন, সে যদি কি দেয়, অনুমতি দেয়। তারপরে 11 নম্বর দেখেন, যে ফৌজদারি কার্যবিধির অধীন কোন সরকারি কর্মকর্তা কোন সম্পত্তি বিক্রয়ের দায়িত্বে থাকলে ওই সরকারি কর্মকর্তা উক্ত সম্পত্তি ক্রয় করবে না। ফৌজদারি কার্যবিধি কত ধারায় বলা হয়েছে? 560। এটাও কিন্তু আমরা ওই পেজে পড়ে আসছি। তো আমরা 561 ধারা ওই পেজে পড়ছি, যে স্বামী কর্তৃক স্ত্রীকে ধর্ষণের মামলা আমলে নিবে না সিজিএম অথবা সিএমএম ছাড়া অন্য কেউ আমলে নেবে না। তদন্ত করবে কে? পুলিশ কর্মকর্তা, পুলিশ ইন্সপেক্টর, নিচের কেউ তদন্ত করবে না। আমরা চলে আসি ফৌজদারি কার্যবিধির যে সর্বশেষ যে বিধানটা আমরা পড়বো, সেটা হলো 561 ক, হাইকোর্ট বিভাগের সহজাত ক্ষমতা, ইনহেরেন্ট পাওয়ার অফ হাইকোর্ট ডিভিশন। আচ্ছা, সহজাত ক্ষমতা আসলে কাকে বলে এটা আমাদের একটু বোঝা দরকার। সহজাত ক্ষমতা হচ্ছে যে ক্ষমতা মানুষের জন্মগ্রহণের সাথে সাথেই ওই ক্ষমতাটা আছে। এখন কোর্টের সহজাত ক্ষমতা বলতে কি বোঝায়? সাধারণত কোর্ট কিভাবে বিচার করবে, কিভাবে শাস্তি দিবে, কিভাবে সাক্ষ্য গ্রহণ করবে, কিভাবে কি করবে না করবে, আইনে সবকিছু বিস্তারিত বলা আছে। কিন্তু বাস্তবে এমন পরিস্থিতির উদ্ভব হতে পারে যে ভবিষ্যতে এমন একটা পরিস্থিতি উদ্ভব হলো যে আইনে ওই বিষয়ে কিছু বলা নাই। তাহলে সেই ক্ষেত্রে আদালত তার নিজের বিচার বুদ্ধি বিবেক প্রয়োগ করে যে ক্ষমতা খাটায় বা যে ক্ষমতা প্রয়োগ করে নিজের বিচার বুদ্ধি বিবেক দিয়ে, সেটাই কি বলে? সহজাত ক্ষমতা। উদাহরণস্বরূপ আমরা যদি এইভাবে বলি, দেখেন আমরা যখন রিভিশন পড়েছি আমরা জানি যে দায়রা জজ রিভিশন ক্ষমতা প্রয়োগ করে 439 ক ধারায়, 439 ক ধারা, এবং দায়রা জজ রিভিশন ক্ষমতা প্রয়োগে যে সিদ্ধান্ত দেয় সেটা কি? চূড়ান্ত। তাহলে এটার বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে দ্বিতীয় রিভিশন করা যায় না, তার মানে আর কোনো প্রতিকার নাই। তাহলে যেখানে আর কোনো প্রতিকার না থাকে সেখানে আমার হাইকোর্ট বিভাগ সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে 561 ক ধারায়। এবং 561 ক ধারায় যে পিটিশনটা হাইকোর্টে দেওয়া হয় এটাকে বলে কোয়াশমেন্ট। কি বলেন? কোয়াশমেন্ট। কোয়াশ শব্দের অর্থ হচ্ছে বাতিল। কোয়াশ শব্দের অর্থ কি? বাতিল। তো 561, তাহলে দায়রা জজ যদি রিভিশন ক্ষমতা প্রয়োগে কোনো সিদ্ধান্ত দেয় তাহলে সেটার বিরুদ্ধে আমার প্রতিকার হচ্ছে হাইকোর্ট বিভাগ, হাইকোর্ট ডিভিশনে 561। দায়রা জজ যদি 439 কতে কোনো রিভিশনে কোনো সিদ্ধান্ত দেয় সেটার বিরুদ্ধে প্রতিকার হচ্ছে হাইকোর্ট বিভাগে 561 ক ধারায়। ঠিক আছে?
আচ্ছা, এই বিথিকা কাশি থাকলে দূরে যান। এই আগে একদিন আমার এই জায়গা কমেন্ট করছে যে কাশির জ্বালায় তো ক্লাসই শুনতে পারি না অনলাইনে। এখন ওনারে আবার আমি কমেন্ট করলাম যে কাশি তো মানুষ তো ইচ্ছা করে দেয় না, কাশি তো যদি আশেপাশে কেউ কাশি দেয় কাশি তো সাউন্ড আসবেই, এমন তো না যে কাশি কেউ ইচ্ছা করে দেয়। তো এখন যদি এরকম হয়, ধরেন রিভিশন ক্ষমতা প্রয়োগ করছে হাইকোর্ট বিভাগ 549 ধারায়, তাহলে সেই ক্ষেত্রে তো আর আপনি হাইকোর্টেই 561 কতে যাইতে পারতেছেন না, তাহলে সেই ক্ষেত্রে প্রতিকার কি? সেই ক্ষেত্রে প্রতিকার হচ্ছে আপিল বিভাগের লিভ টু আপিল করা। তাহলে আমার এই জায়গায় গত দিনের বলছিলাম, তারপর বলি যে দায়রা জজ রিভিশনে কোনো সিদ্ধান্ত দিলে এটার বিরুদ্ধে প্রতিকার 561 কতে, আর হাইকোর্ট বিভাগ যদি রিভিশনে কোনো সিদ্ধান্ত দেয় সেটার প্রতিকার কোথায়? তাহলে এই যে তাহলে 561 কয়ের একটা উদাহরণ আমরা পেলাম, আরো উদাহরণ আছে। ধরেন একই বিষয় নিয়ে একজন ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, মামলা হওয়ার কথা হত্যা কাণ্ড হয়েছে একটা, কিন্তু তার তার জন্য ধরেন 10 জেলায় 10টা মামলা হয়েছে হত্যা মামলা, তাহলে তার তো 10 বার ফাঁসি দিবে না, মামলা থাকবে কয়টা? একটা। তাহলে ওই ব্যক্তি 561 ক ধারা আবেদন করতে পারে বাকি মামলার বাকি যে কার্যক্রম আছে একটা রেখে বাকিগুলো কি করার? বাতিল করার, বাকিগুলো বাতিল করার। তো এটাই তো। বাট মজার বিষয় হচ্ছে যে যদিও কোয়াসমেন্টের আবেদন করে 561 ক ধারায় বা 561 এতে, কিন্তু এই 561 ক ধারায় কোয়াস শব্দের কোনো উল্লেখ নাই। তাহলে কোয়াস শব্দের উল্লেখ আছে কোথায়? আমি আপনাদের বলছি 232 ধারায়। কত ধারায়? 232 ধারায়। আর কোয়াস অর্থ কি? বাতিল করা। তাহলে আমরা পড়ি, দেখেন ফৌজদারি কার্যবিধির 561 ক ধারায় হাইকোর্ট বিভাগকে সহজতা ক্ষমতা বা ইনহেরেন্ট পাওয়ার দেওয়া হয়েছে, এবং এই সহজতা ক্ষমতার বলে ইনহেরেন্ট পাওয়ার। হাইকোর্ট বিভাগ বল দিবেন 3টা ক্ষেত্রে তার সহজতা ক্ষমতা প্রয়োগ করতে পারে। যদি পরীক্ষায় আসে যে ফৌজদারি কার্যবিধি অনুসারে সহজতা ক্ষমতা প্রয়োগ করতে পারে কয়টা ক্ষেত্রে? কয়টা ক্ষেত্রে বলেন? 3টা। 1 নাম্বার দেখেন যে এই বিধির অধীন প্রদত্ত কোনো আদেশ কার্যকর করার জন্য। এই বিধি মানে এই ফৌজদারি কার্যবিধির অধীন কোনো আদেশকে কি কার্যকর করার জন্য, কোন আদালতের কার্যক্রমের অপব্যবহার রোধ করার জন্য, আদালত যদি অপব্যবহার করার কোনো সম্ভাবনা থাকে সেটা রোধ করার জন্য, আর অন্য কোনো ভাবে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। তাহলে এই 3টা আমার মনে রাখতে হবে, কোনো আদেশ কার্যকর করার জন্য, অপব্যবহার রোধ করার জন্য, আর একটা হচ্ছে কি ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। তো জেনে রাখা ভালো। দেখেন যে উপর উল্লেখিত কারণে 561 ক ধারায় সহজতা ক্ষমতা প্রয়োগ করে হাইকোর্ট বিভাগ কোনো ফৌজদারি আদালতের কোনো আন্ডারলাইন করে রায়, কার্যক্রম বা আদেশ বাতিল বা কোয়াশ করতে পারে। কি কি পারে? রায় পারে, কার্যক্রম পারে, আর কি? আদেশ। তাই ফৌজদারি কার্যবিধির কোন রায়, কার্যক্রম বা আদেশ বাতিল কোয়াশমেন্ট করার জন্য 561 ক ধারার অধীন আবেদন করা যায়। কত ধারায়? 561 ক ধারায়। এরপর দেখেন ফৌজদারি কার্যবিধির 561 ক ধারায় এবং দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করবেন 151 ধারায় সহজতা ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে। মানে ফৌজদারি কার্যবিধিতে যেটা আলোচনা করা হয়েছে 561 কতে, দেওয়ানি কার্যবিধিতে সেটা কত? 151তে। বাট পার্থক্য হলো ফৌজদারি কার্যবিধির 561 ক ধারায় গোল দিবেন শুধুমাত্র হাইকোর্ট বিভাগ সহজতা ক্ষমতা দেওয়া হয়েছে। ফৌজদারি কার্যবিধিতে শুধু সহজতা ক্ষমতা প্রয়োগ করতে পারে কে বলেন? হাইকোর্ট বিভাগ। কিন্তু দেওয়ানি কার্যবিধির 151 ধারায় অধীন হাইকোর্ট বিভাগ এবং দেওয়ানি আদালত উভয়কে সহজতা ক্ষমতা দেওয়া হয়েছে। বুঝেন কিনা? সকল দেওয়ানি আদালতের ইনহেরেন্ট পাওয়ার আছে, বাট সকল ফৌজদারি আদালতের ইনহেরেন্ট পাওয়ার আছে নাই। শুধু কার আছে? হাইকোর্ট বিভাগের। আর হ্যাঁ, জেলা পর্যায়ে তো পরের কথা, সহকারী জজ থেকে শুরু করে সবার আছে। জি। আর ফৌজদারিতে শুধু কার আছে? হাইকোর্টের। তাহলে আমরা এখানে বিগত বছরের প্রশ্ন চলে আসি। দেখেন যে হাইকোর্ট বিভাগের সহজতা ক্ষমতা বা ইনহেরেন্ট পাওয়ার আছে কত ধারায়? ফৌজদারি কার্যবিধির 561 ক ধারায়। এরপর 2 নাম্বার প্রশ্নটা দেখেন, ভয় পাওয়ার কিছু নাই যে কত, নাথিং ইন দিস কোড শ্যাল বি ডিমড টু লিমিট দ্য এফেক্ট or affect the inherent power শব্দটা বলতেন, inherent power of the high court division to make such orders as may be necessary, underline করবেন, to give effect to any order, to give effect to any order মানে হলো কোনো আদেশ কার্যকর করার, under this code, or to prevent abuse of the process of any court মানে কোনো আদালতের অপব্যবহার রোধ করার জন্য। এটা হলো 2 নাম্বার। 1 নাম্বার ওই জায়গায় 3টা ক্ষেত্র ছিল না,
তাহলে একটা হলো টু গিভ ইফেক্ট অফ এনি অর্ডার, এটা হলো এক। 2 নাম্বার হলো টু প্রিভেন্ট অ্যাবিউজ অফ দ্য প্রসেস অফ এনি কোর্ট। 3 নাম্বার দেখেন টু সিকিউর দ্য ইন্ডস অফ জাস্টিস, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। এই হলো তিনটা। টু গিভ ইফেক্ট টু এনি অর্ডার এক, টু প্রিভেন্ট অ্যাবিউজ অফ দ্য প্রসেস অফ এনি কোর্ট দুই, টু সিকিউর দ্য ইন্ডস অফ জাস্টিস এটা কত? 3। তাহলে এই কথাটা বলা আছে কত ধারায়? 561 এতে। 3 নাম্বার দেখেন যে ফৌজদারি বিচার ব্যবস্থায় নিম্নের কোন আদালতের অন্তর্নিহিত ক্ষমতা আছে? অন্তর্নিহিত ক্ষমতা আছে কার? হাইকোর্ট বিভাগের। আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি। দেখেন 1 নাম্বার প্রশ্ন যে হাইকোর্ট বিভাগ কয়টি ক্ষেত্রে সহযোগিতা ক্ষমতা প্রয়োগ করতে পারে? কয়টা ক্ষেত্রে? 3টি। 4 নাম্বার দেখেন যে দেওয়ানি কার্যবিধির 151 ধারায় দেওয়ানি আদালতকে যে ক্ষমতা দেওয়া হয়েছে ফৌজদারি কার্যবিধির কত ধারায় সেই ক্ষমতা দেওয়া হয়েছে? কত ধারায়? 561 ক। 6 নাম্বার দেখেন যে ফৌজদারি আদালতের রায়, মামলার কার্যক্রম, আদেশ বাতিলের জন্য ফর কোয়াশমেন্ট ফৌজদারি কার্যবিধির ড্যাশ দ্বারা হাইকোর্টে আবেদন করা যায়। কত ধারায়? 561 ক। যদি বলে কোয়াশ শব্দটার উল্লেখ আছে কত ধারায়? তো এই ছিল আমাদের ফৌজদারি কার্যবিধির। আমাদের 20টা ক্লাস লেগে গেল। তো ফৌজদারি কার্যবিধি আজকে আমরা যা যা পড়ছি, আপনার কোনো প্রশ্ন আছে কিনা? এবং আমি বলে দিই আগামী শুক্রবার আমাদের দণ্ডবিধি শুরু হবে, সবাই দণ্ডবিধি বই নিয়ে আসবেন। শুক্রবারে ফৌজদারি কার্যবিধির আরো একটা ক্লাস টেস্ট থাকবে, এবং আগামী মঙ্গলবার আমাদের ফৌজদারি কার্যবিধির 100 মার্কের মডেল টেস্ট, এবং তার পরের মঙ্গলবার আবার আর একটা 100 মার্কের মডেল টেস্ট। আর এর মধ্যে তো দেওয়ানি দণ্ডবিধি যেরকম ক্লাস 1 হলে ক্লাস 2 আবার দণ্ডবিধির ক্লাস টেস্ট শুরু হয়ে যাবে, এরকম পর্যায়ক্রমিক চলবে। জি, তো কোনো প্রশ্ন আছে কিনা দেখেন আপনাদের, আর না হলে আমরা পরীক্ষা শুরু করে দেব। এবার পাস না করাই কোনো উপায় নাই, এবার পাস করতেই হবে। অনলাইনে যারা আছেন কোনো প্রশ্ন আছে? ভালো আছেন তো? না,